সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং মহান সৃষ্টিকর্তার অসীম রহমতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো। তো আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ আলতাফ হোসেন, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি থার্ড ইয়ার অনার্সের ক্লাস নিব। আমার কোর্সের নাম হলো স্যাম্পলিং টেকনিক্স, সাবজেক্ট কোড H302। আজকে আমাদের টপিক হলো বেসিক কনসেপ্ট অফ স্যাম্পলিং। যাই হোক, এটা আমরা বললাম কারণ এই বেসিক কনসেপ্ট অফ স্যাম্পলিং এটা তোমরা জানো, সেকেন্ড ইয়ারে পড়েছো। তবুও তোমাদের সুবিধার্থে বা আমার সুবিধার্থে আমরা একটু পূর্ব আলোচনায় যাব এবং তোমাদের কোর্সের মধ্যে অনেক কিছু রয়েছে যেমন সিম্পল র্যান্ডম স্যাম্পলিং তোমরা একটু বেসিক করেছো, এটা ডিটেলস আছে। সিস্টেমেটিক স্যাম্পলিং আছে, ক্লাস্টার স্যাম্পলিং আছে, তারপর তোমার স্যাম্পলিং আনইকুয়াল প্রবাবিলিটিস আছে। এগুলো আমরা দেখবো, একটার পর একটা আমরা দেখবো ইনশাল্লাহ। তো আজকে আমরা বেসিক কনসেপ্ট অফ স্যাম্পলিং, আমি আবারও বলছি, এটা তোমরা পড়েছো এবং একটু জিজ্ঞেস করে আমরা রিভিউটা ক্লাস নিয়ে আমরা এর কোর্সের মধ্যে ডিটেলস আমরা চলে যাব। তাহলে আমরা প্রথমে আসি, পপুলেশন কাকে বলে এটা তোমরা জানো। স্যাম্পলিং নিয়ে আলোচনা করতে গেলেই আমাদের এই বেসিক কনসেপ্টগুলো আমাদের লাগবে। তাহলে আমরা কি বলবো, পপুলেশন কি, হোয়াট ইজ পপুলেশন, পপুলেশন কত প্রকার ও কি কি, হাউ মেনি কাইন্ডস অফ পপুলেশন, এগুলো আমরা জানবো। তার পপুলেশন কাকে বলে আমরা বলবো, আমরা যখন কোনো তথ্য বিশ্ব নিয়ে কাজ করতে চাই, যখন কোনো বিষয়ের উপর আমাদের জানার প্রয়োজন হয়, তখন আমরা ওই তথ্য বিশ্বর উপরে জানার চেষ্টা করি। সেই জানাটা মানে কি, আমরা কতগুলো তথ্য নেই। এখন ওই যে বিষয় আমরা জ্ঞান লাভ করতে চাই, যে বিষয় সম্পর্কে আমরা গবেষণা করতে চাই, যে বিষয় সম্পর্কে আমরা জানতে চাই, সেই বিষয়টির সাথে যারা জড়িত তাদের প্রত্যেকেই যদি আমরা গণনায় অন্তর্ভুক্ত করি, তখন সবাইকে একত্রে বলে পপুলেশন। তুমি বলতে পারো দ্য টোটাল আউটকামস which is involved in the survey area, this is called the population। অর্থাৎ যে এরিয়ার উপরে তুমি গণনা করতে চাও, সেই এরিয়ার সাথে যাহারা জড়িত, সে জানার সাথে যাহারা জড়িত, তাদের একত্রে বলে পপুলেশন। যেমন তোমাদের ক্লাসে 100 জন ছাত্র আছে, আমরা জানতে চাই এই 100 ছাত্রের গড় ওজন কত। এখন আমি যদি প্রত্যেকটা ছাত্রকে 1 থেকে 100 পর্যন্ত ছাত্রদের প্রত্যেককেই ব্যবহার করে তাদের ওজন জেনে নেই, মাপ দিয়ে ওজন জেনে নেই, তাহলে বলো আমরা কি সবাইকে ব্যবহার করেছি না? সবাইকে ব্যবহার করেছি। তাহলে এই সবাইকে ব্যবহার করা মানেই হলো পপুলেশন। এই পপুলেশনকে আমরা ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করি। আমাদের পপুলেশন গেল, তারপর আসছে আমাদের স্যাম্পল, এই কথাগুলো আমরা প্রত্যেক ইয়ারই বলছি। স্যাম্পল মানে রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ দ্য পপুলেশন which we collect from the total population, মানে টোটাল or the survey area। অর্থাৎ কোন একটি বিষয় সম্পর্কে যখন আমরা জানতে চাই, ওই বিষয়ের সাথে যাহারা বা যে কোনো জিনিস জড়িত হোক না কেন, আমি যদি সবাইকে গণনা অন্তর্ভুক্ত না করে শুধুমাত্র
লটারি বা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে একটা রিপ্রেজেন্টেটিভ পার্ট প্রতিনিধিত্বকারী মান সংগ্রহ করি, যা ওই সবাইকে বোঝাবে, তাহলে ওইটাকে আমরা বলছি স্যাম্পল। তাহলে এই জন্য বলা হয় রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ দ্য পপুলেশন ইজ কল্ড স্যাম্পল। তো আমরা এই পপুলেশনকে ভাগ করেছি দুই ভাগে, এক ফাইনাইট পপুলেশন, দুই ইনফাইনাইট পপুলেশন। অর্থাৎ যে পপুলেশনের সংখ্যাটা তোমার কাউন্টেবল, তুমি গণনা করতে পারো, তারা ফাইনাইট পপুলেশন। আর যে পপুলেশন আছে যাদেরকে আমরা গণনা করতে পারি না, যেমন আকাশে তারা, নদীতে কত লিটার পানি আছে, কতগুলো মাছ আছে, এগুলো এস্টিমেট করা আমাদের পক্ষে সম্ভব নয়। এগুলোকে আমরা বলে আনকাউন্টেবল পপুলেশন, যেখানে ইনফিনিটিভ পপুলেশন বলি। আর আমরা গণনা করতে পারি, তোমাদের কাছে 100 ছাত্র আছে, আমরা গণনা করতে পারি, তাই না? এবং তোমাদের প্রত্যেকের ওজনকে যদি আমি গণনায় অন্তর্ভুক্ত চাই, তাহলে প্রত্যেকটা ছাত্র সম্পর্কে আমি জানতে পারি। এখন এই স্যাম্পলকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এনটা কোথা থেকে পাবো? ক্যাপিটাল এন থেকে আমরা স্মল এন পাবো। দিস ইজ দ্য পপুলেশন সাইজ আর দিস ইজ দ্য স্যাম্পল সাইজ। এখন স্যাম্পলিং থেকে the process or the method by which we take sample from the population, this is called the sampling. একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমরা পপুলেশন থেকে স্যাম্পল নেই, তাদেরকে আমরা স্যাম্পলিং বলি। ওই পদ্ধতিটিকে আমরা বলি স্যাম্পলিং। এখন কথা হলো, পপুলেশন সাইজ যদি বড় হয়, আমরা স্যাম্পল কিভাবে নিই? পপুলেশন সাইজের উপর ডিপেন্ড করে আমরা স্যাম্পল সাইজ নির্ধারণ করি। পপুলেশন সাইজ যদি বড় হয়, তাহলে স্যাম্পল সাইজ বাড়িয়ে নিতে হয়। আর পপুলেশন সাইজ যদি ছোট হয়, তাহলে স্যাম্পল সাইজ কমিয়ে নিলেও সেটা প্রতিনিধিত্বকারী হবে, এটা মানানসই। এটা মেজার করবে তোমার অনুমানের উপরে। তুমি একটা সাইজ দেখলি তো, ইউর স্টুডেন্টস অফ স্ট্যাটিস্টিক্স, সো ইউ ওয়ান্ট টু নো how many sample are you collect from the population where the population size is large or small. এখন সেখানে তুমি দেখবা তোমার পপুলেশন সাইজ যদি, কনসেপ্টটা কি, তোমার পপুলেশন সাইজ বড় হলে স্যাম্পল সাইজ বাড়িয়ে নিতে হয়, নাহলে এরর দেখা দেয়। আর যদি পপুলেশন সাইজ যদি ছোট হয়, তাহলে আমার বড় রকমের স্যাম্পল সাইজ নেওয়ার কোনো প্রয়োজন নেই। সুতরাং সেখান থেকে আমরা কমিয়ে নিতে পারি। এখন এখান থেকে আমরা বলছি একটি গবেষণার জন্য বা একটি নমুনা যে এলাকা থেকে নেব, যে যাদের ভিতর থেকে আমরা নমুনা নিতে চাই অথবা যাদেরকে নিয়ে কাজ করতে চাই, ওই টোটালকে আমরা বলবো পপুলেশন সাইজ। যেমন তোমাদের ক্লাসে যদি 100 জন ছাত্র থাকে, ওই 100 জনকে আমরা বলবো পপুলেশন সাইজ। ওখান থেকে যদি 10 জন এই রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধিত্বকারী মান, তাহলে 10 জনকে আমরা বলবো স্যাম্পল সাইজ। এখন আসো স্যাম্পল ফ্র্যাকশন। জাস্ট একটা প্রপার্টির মধ্যে দেখো, তুমি নমুনা নিতে চাও, তাহলে নমুনা নেওয়ার জন্য তুমি ব্যবহার করবে কাদেরকে? পপুলেশনকে। তাহলে পপুলেশন থেকে তুমি নমুনা নিবে। তাহলে যে কয়টা নমুনা নেবে, ওই কয়টাকে তোমার পপুলেশনের টোটাল দ্বারা ভাগ করবে। তার মানে কি, দ্য রেশিও অফ স্যাম্পল অ্যান্ড পপুলেশন ইজ কল্ড দ্য স্যাম্পল ফ্র্যাকশন। দ্য রেশিও না, এন বাই ক্যাপিটাল এন, স্যাম্পল বাই পপুলেশন, দিস ইজ দ্য রেশিও। দিস ইজ ডিনোটেড বাই এফ, মানে স্যাম্পল ফ্র্যাকশন, এফ দ্বারা প্রকাশ করা। তারপর স্যাম্পল ফ্রেম, এটাকে বাংলা বলে নমুনা কাঠামো। নমুনা কাঠামো হলো তুমি
সমগ্র থেকে যে নমুনাগুলো নিলে সেই নমুনাগুলো কিন্তু আমরা দেখে দেখে নেব না, দৈব চয়নের ভিত্তিতে নেব, র্যান্ডম চয়েস, এভাবে আমরা নেব। এখন পপুলেশন থেকে যে মানগুলো তুমি স্যাম্পল হিসেবে গ্রহণ করলে সেই মানগুলো কিন্তু সিরিয়ালি আসবে না। মনে করো তোমার 100 আছে পপুলেশন, এখান থেকে 10 জন বা 20 জন নিতে চাও, এই 10 জন তোমার সিরিয়ালি আসবে না। তাহলে তুমি স্যাম্পল নেওয়ার পরে ওই মানগুলোকে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডার সাজিয়ে একটি সেট গঠন করবে, তখন ওইটাকে বলে নমুনা কাঠামো। মনে করো 1-এর পর 10 আসছে, 10-এর পর 2 আসছে, 2-এর পর 7 আসছে। এখন দেখো মানগুলো খুব এলোমেলো আসছে, কিন্তু তোমার টার্গেট হলে 10টি নিবে। তখন 10টি নেওয়ার পর মানগুলো সাজিয়ে যে ক্ষেত্রটা তৈরি করবে, যে কাঠামোটা তুমি তৈরি করলে, ওটাকে আমরা বলি স্যাম্পল ফ্রেম। এখন আমরা বলবো সেন্সাস আর স্যাম্পল সার্ভে। জাস্ট আমি তোমাদেরকে একটু কনসেপ্ট দিচ্ছি। সুমারি জরিপ, সার্ভে, জরিপ। তাহলে জরিপ কি? জরিপ হলে গণনা করা। বাংলাদেশে 16 কোটি বা 18 কোটি আমরা মানুষ বলি। প্রতি 10 বছর পরে পরে আদমশুমারি হয়, লোক গণনা হয়। এর মাধ্যমে আমরা কি বুঝি? বাংলাদেশের লোক সংখ্যা মোট কত হলো, সেখানে জন্ম হার বেশি না মৃত্যু হার বেশি। আমরা কিন্তু শুধু লোক গণনা করি না, এর মাধ্যমে অনেক কিছু আমরা জেনে যাই। তোমার তাদের এক্সপেন্ডিচার আমরা জেনে যেতে পারি। একটা পরিবারে মোট কতজন লোক আছে, তার মা ইনকাম কত, তার খরচ কত ইত্যাদির মধ্যে আমরা বাৎসরিক তার খরচটা কিন্তু আমরা জেনে নিতে পারি, তার ইনকামটাও জেনে নিতে পারি, শিক্ষার হারটা জেনে নিতে পারি, ফ্যামিলির মেম্বার সংখ্যা জেনে নিতে পারি, তাই না? এটা তো এমনিতেই চলে আসে। তারপরে জন্ম মৃত্যু আমরা জেনে নিতে পারি, জন্ম হার মৃত্যু হার আমরা জেনে নিতে পারি, নির্ভরশীলতার ডিপেন্ডেন্সি ইন্ডিপেন্ডেন্সি। আমরা জানি যে মানুষ 2 টাইমে মানুষ নির্ভরশীল হয়। একটা হলো 0 থেকে 14 বছর বয়সের যারা রয়েছে তারা নির্ভরশীল, আর 65+ যারা আছে তারা নির্ভরশীল। এই বয়সটাকে তারা অকর্মণ্য বলা হয়, কর্মক্ষম নয় বলে, যা কর্মহীন বলা হয়, তারা বেকার। তারা যারা কর্মক্ষম তাদের উপর নির্ভরশীল হয়ে যায়। তা নির্ভরশীল কাদের উপর হয়? আমরা বলবো যে 15 থেকে 64 বছর পর্যন্ত যাদের বয়স, তাদের উপর নির্ভরশীল হয় কারা? 0 থেকে 14 এবং 65+ যাদের বয়স, তারা নির্ভরশীল হয়ে যায়। তারা কর্মহীন, এরা কর্ম করতে পারে না, তাদের কোনো ইনকাম থাকে না। তো এইগুলো আমরা জেনে যেতে পারি। একটা পরিবারের ইনকাম বা কর্মক্ষম বা আয় করে এমন লোকের সংখ্যা কত, এবং তাদের পরিবারে আর বাকিরা তার উপর ডিপেন্ডেন্সি কত, যে তার উপরে ভর করে চলে কত, এগুলো আমরা সবই আদমশুমারির মাধ্যমে জেনে যেতে পারি। এখন আদমশুমারি কোনো কোনো গণনা কার্য টোটাল তথ্য বিশ্বকে ব্যবহার করতে হয়, পপুলেশনের উপর ভিত্তি করে গণনা কার্য সম্পন্ন করতে হয়, তাকে আমরা শুমারি জরিপ বলি। আবার কোনো কোনো জরিপের ক্ষেত্রে আমাদের সবাইকে ব্যবহার করতে হয় না, আমাদের প্রতিনিধিত্বকারী মানের মাধ্যমে আমরা গণনা করতে পারি, তাদেরকে আমরা স্যাম্পল সার্ভে বলি। যেমন তুমি মনে করো লোক গণনা, পার্বত্য এরিয়াতে প্রতি বর্গ কিলোমিটার, আগে আমরা পড়েছি বর্গ কিলোমিটারে 150 জন লোক বসবাস করে, আর ঢাকা শহরে প্রতি বর্গ কিলোমিটার 8 থেকে 10,000 লোক বসবাস করে। এখন তুমি যদি মনে করো আমি এভাবে লোক গণনা করব না, তাহলে কি প্রতি বর্গ কিলোমিটারে 10,000 বসবাস করে, তা বাংলাদেশের আয়তন দিয়ে যদি 10,000কে গুণ করো, তো দেখা যাবে বাংলাদেশের মানুষ হচ্ছে 50 কোটি। আমরা পার্বত্য এরিয়াকে যদি
প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বসবাস করে, তাদেরকে যদি আয়তন দ্বারা গুণ করো, তাহলে দেখা যাবে বাংলাদেশের মানুষ হলো 5 কোটি। তাহলে কি আদৌ সত্য? না। তাহলে বাংলাদেশের মানুষ আমরা আনুমানিক বলে 18 কোটি। তাহলে দেখো, একদিকে হয় 50 কোটি, আর একদিকে হয় 5 কোটি। তাহলে এই কারণে লোক গণনার ক্ষেত্রে কখনোই আমরা স্যাম্পল সার্ভের উপরে, নমুনা জরিপের উপরে ভিত্তি করতে পারি না। নমুনা জরিপকে আমরা পুঁজি করে লোক গণনার হিসাবে দেখাতে পারি না। কিন্তু তুমি যদি মনে করো কোন অর্থনৈতিক জরিপ, কোন শিক্ষার জরিপ, তাই না, তারপর মানুষের আয় ব্যয়ের জরিপ, তোমার বয়সের জরিপ, জনসংখ্যা বৃদ্ধির হার, মৃত্যুর হার, তুমি যদি কোনো অর্থনৈতিক কোনো তথ্যের কথা বলো, সেখানে কিন্তু বাড়ি বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন নেই। কোনো একটি এরিয়াকে ধরে তুমি যদি কাজ করো, তাহলে ওই এরিয়া ভিত্তিকের উপরে আমরা ভিত্তি করে, এরিয়ার লোকদের উপর ভিত্তি করে, অথবা ওই এরিয়াকে ব্যবহার করে যে জিনিসটা তুমি জানতে চেয়েছো তার উপর ভিত্তি করে সারা বাংলাদেশ সম্পর্কে একটা তথ্য আমরা দিতে পারি। এজন্য বাড়ি বাড়ি যেতে হয় না, প্রতি জনের কাছে দিতে হয় না। এভাবে জরিপ, অর্থাৎ নমুনার উপর ভিত্তি করে যে জরিপ কার্য সম্পন্ন করা হয়, তখন তাকে আমরা স্যাম্পল সার্ভে বলি। এখন এই দুইটার মধ্যে কে বলো হুইচ ইজ প্রিফারেবল? তাহলে এই দুইটার মধ্যে কে ভালো? নিশ্চয়ই তুমি বলবে স্যার সুমারি জরিপ ভালো। কেননা তুমি প্রত্যেকটা মানুষকে গণনা করতেছো, প্রত্যেকটা মানুষের কাছে কাছে তুমি যাচ্ছ। সুতরাং এটা গণনা করা যতটা সময় বেশি দরকার, শ্রম বেশি দরকার, অর্থের খরচ বেশি দরকার, এবং প্রত্যেকটা মানুষ সম্পর্কে তুমি জানতে পারছো, প্রত্যেকটা ইউনিট সম্পর্কে তুমি জানতে পারছো, এবং প্রত্যেকটা জায়গায় তুমি নক করতেছো। এবং তুমি আরো বলতে পারো তুমি কাদের সম্পর্কে তথ্য কালেক্ট করেছো, তাদের সাথে আরো কোনো বিষয় জড়িত ছিল কিনা, এবং তুমি সেখানে কোন কোন মেথডগুলো ব্যবহার করেছো, এটা তুমি যত সহজে বলতে পারো। কিন্তু নমুনা জরিপের মধ্যে এটা বলা সম্ভব নয়, কারণ সবাই তোমার অন্তর্ভুক্ত হয় নাই। এখন মনে করো যে একটা মানে তোমার থেকে যায়, যেমন তুমি ক্লাসের উচ্চতা জানতে চাও, একটা শ্রেণীতে যে ছাত্র অধ্যয়ন করছে তাদের উচ্চতা তুমি জানতে চাও। এমনও তো হতে পারে নমুনার মাধ্যমে যে ক্লাসের সবচেয়ে মানে খাটো ছাত্র চলে আসতে পারে, অথবা লম্বা ছাত্র চলে আসবে। তুমি আশা করতে পারো না যে তুমি যেটা চাচ্ছ সেরকমই আসবে। আর পপুলেশন নিলে এই ঘাটতিটা থাকে না, তুমি সবাইকে নিয়েছো। সুতরাং বড় ছোট বা খাটো লম্বা বা একেবারে বেসা এগুলো আসার কোনো সুযোগ আর থাকলো না। সুতরাং এক্ষেত্রে আমরা সুমারি জরিপটা কি বেশি মানে কি প্রিফারেবল মনে করবো, রিলায়েবল মনে করব। কিন্তু দেখো, তারপরও কেন আমরা সুমারি জরিপকে ভালো জেনেও নমুনা জরিপ নেই? 3টে কারণ। আসলে এই ডেভেলপিং কান্ট্রিগুলোর দিকে যদি তুমি লক্ষ্য করো, এটি গবেষণা কেন, আমাদের গবেষণাটা এত ফ্রুটফুল হয় না কেন? যে পরিমাণ শ্রম দরকার, যে পরিমাণ এক্সপার্ট দরকার, যে পরিমাণ অর্থ দরকার, সেই অর্থ আমরা পাই না। অর্থ না পাওয়ার কারণে আমরা যে এক্সপার্ট গ্রুপটাকে নিয়োগ করবো একটা গবেষণার জন্য, সেই এক্সপার্টদের যে খরচটা আমাদের দেওয়া লাগে, সম্মানিত দেওয়া লাগে, সেই পরিমাণ অর্থ আমাদের নেই। ফলে আমরা ওই জাস্ট দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা, আমরা ওই পরিমাণ টাকাও বিনিয়োগ করতে পারি না। ফলে গবেষণা যা আবার হয়, হ্যাঁ, ওই মন্দের ভালো আর কি, একেবারে না হওয়ার স্থিতি কিছু হওয়া ভালো, যার ফলে আমাদের গবেষণা কখনো ক্লিক করে না, এবং বিদেশের সাথে আমাদের অনেক পার্থক্য হয়ে যায়। আমাদের গবেষণা প্রতিষ্ঠানগুলো যতদিন পর্যন্ত আমরা শক্তিশালী করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের জাতি হিসাবে, আমরা দেশ হিসেবে একটু পিছিয়ে থাকবো। উন্নত দেশের কাতারে সামিল হতে হলে অবশ্যই আমাদের গবেষণা সেক্টরটাকে একটু উন্নত করতে হবে, এখানে বিনিয়োগটা বাড়াতে হবে। এখন দেখো, তাহলে আমরা বলছি যে আমাদের অর্থের সংকট, অভিজ্ঞ লোকদের সংকট, এগুলো আমাদের রয়ে গেছে, যার ফলে আমরা ওই পপুলেশনকে বাদ দিয়ে স্যাম্পলের উপর ভিত্তি করে কতগুলো গবেষণা কার্য পরিচালনা করার চেষ্টা করি। কিন্তু স্যাম্পলে এমনও হতে পারে যে গুরুত্বপূর্ণ তথ্য সবাইকে ব্যবহার করে পেতে পারতাম, কিন্তু নমুনার মধ্যে এমন কোনো
তথ্য আছে নমুনার মধ্যে নেওয়ার কারণে এই গুরুত্বপূর্ণ তথ্য আমরা নাও পেতে পারি, হারিয়ে যেতে পারে। সুতরাং কিছু অসুবিধা আছে, তারপর আমরা বলবো সময়কে বাঁচানো, শ্রমকে বাঁচানো, অর্থ বাঁচানোর খাতিরেই আমরা পপুলেশনকে ভালো জেনেও আমরা নমুনার উপরে ভিত্তি করে কোনো গবেষণা কার্য বা কোনো জরিপ কার্য আমরা চালিয়ে যাই। এখন এখানে আমরা এররের কথা বলবো। এরর পৃথিবীতে একটা জিনিস তোমার আছে, ত্রুটি বিচ্যুতি। ত্রুটি বিচ্যুতি যদি না থাকতো আমরা কখনো সংশোধন হতে পারতাম না। ভুল আছে বিধে আমরা সতর্ক থাকি, ভুল হতে পারে বিধে আমরা একটা কাজে সতর্কতা অবলম্বন করি, আমরা সাবধান হই। কোনো মানুষ দাবি করতে পারবে না যে তার ব্যক্তি জীবনে বা সামাজিক রাষ্ট্রীয় জীবনে সে ভুল করে নেই, সেটা জেনে করুক আর না জেনে করুক, ওইটাকে আমরা বলি এরর। এখন এররটা হলো স্যাম্পলিং এরর। আমরা নমুনা সংগ্রহ করতে গিয়ে, জরিপ কার্য পরিচালনা করতে গিয়ে অনেক প্রকার ভুল করি। কেমন? প্রতিনিধিত্বকারী মানের কথা বলছি, তাহলে প্রতিনিধিত্বকারী মান যদি আমরা সংগ্রহ করতে চাই তাহলে উপযুক্ত লোককে আমাদের নিয়োগ করতে হবে যে কাজটা বলবে। এখন আমি পরিসংখ্যানের লোক, তথ্য কালেক্ট করতে গিয়ে, বা তুমি পরিসংখ্যান লোক, তোমাকে তথ্য কালেক্ট করতে গেলে তোমার উপর যে আস্থাটা আমার থাকবে, এখন বাংলার লোক বলো আর অন্য বিষয়ের লোক যারা এই কাজের সাথে জড়িত না, সাবজেক্টের জ্ঞান নেই, তাদেরকে যদি আমি তথ্য কালেক্ট করতে পাঠাই তাহলে তারা কি তোমার মতো আমার মতো তথ্য কালেক্ট করতে পারবে? ভুলভাল কিছু তথ্য তারা আনবে ঠিকই, কিন্তু সেখানে ভুলের সম্ভাবনা থেকে যাবে, যাবে না? তো এই ভুল কি আমরা বলি আসলে এরর। এখন এররটা হতে পারে ব্যক্তির কারণে, হতে পারে পদ্ধতির কারণে। এই জন্য এররকে আমরা দুই ভাগে ভাগ করি। কি কি? এক, স্যাম্পলিং এরর। দুই, নন স্যাম্পলিং এরর। স্যাম্পলিং এরর হলো, তোমাকে বলি আমি পদ্ধতিগত ভুল, ম্যাথডিক্যাল, যে আমরা তুমি মেথড চয়েস করতে যে ভুল করতেই পারো। যেমন তুমি যদি স্ট্যাটিস্টিক্স এর স্টুডেন্ট হও, তুমি জানো এসআরএস এর মধ্যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর সাথে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এর পার্থক্য আছে না? একটা হলো আমরা বলছি যে স্যাম্পলিং এর এসআরএস এর মধ্যে তথ্যগুলো হোমোজিনিয়াস হতে পারে, হেটারোজিনিয়াস হতে পারে। If you use the SRS in homogeneous data, then they will be homogeneous. If you use SRS